বিয়ের পর প্রথম এক সপ্তাহ রিনিকে বাড়ির কোনো কাজই করতে দেননি ওর শাশুড়িমা অলকা দেবী। রিনি যখনই একটু জলের গ্লাসটা তুলতে গেছে বা চায়ের কাপগুলো ধুতে গেছে, অলকা দেবী হেসে ওর হাত থেকে সেগুলো কেড়ে নিয়ে বলতেন, আহা বৌমা, নতুন এসেছো, এখন কদিন একটু আরাম করো, এখন কটা দিন শুয়ে বসে কাটাও, পরে তো এই চার দেওয়ালে আর হাঁড়ি কড়াই নিয়েই সারা জীবন পড়ে থাকতে হবে। রিনি তখন মনে মনে খুব খুশি হয়েছিল। ও নিজের বন্ধুদের ফোনে বলতো, জানিস, আমার শাশুড়ি মা একদম অন্যরকম, আমাকে বিন্দুমাত্র খাটতে দেন না, একদম নিজের মেয়ের মতো মনে করেন। কিন্তু 15 দিন কাটার পরও যখন পরিস্থিতি বিন্দু মাত্র বদলালো না, তখন রিনির মনে আস্তে আস্তে একটা অদ্ভুত খটকা লাগতে শুরু করলো। রোজ সকালে অজয়ের অফিসের তাড়া থাকে। রিনি চেয়েছিল নতুন বউ হিসেবে ঘুম থেকে উঠে বরের জন্য চা করবে, ওর টিফিনটা সুন্দর করে গুছিয়ে দেবে। কিন্তু রিনি বিছানা ছেড়ে ড্রয়িং রুমে পা রাখার আগেই দেখে অলকা দেবী স্নান সেরে পুজো দিয়ে অজয়ের চা আর গরম জলখাবার ডাইনিং টেবিলে সাজিয়ে বসে আছেন। রিনি একদিন একটু অপরাধী মুখে বলতে গিয়েছিল, মা, আপনি এত ভোরে উঠলেন কেন? আমাকে ডেকে দিলেই তো হতো। দিন না, আমি অজয়ের টিফিনটা গুছিয়ে দিই। অলকা দেবী আলতো করে রিনির হাত থেকে টিফিন বক্সটা সরিয়ে নিয়ে নিজের কাছে রাখলেন। তারপর মুখে একটা আলগা হাসি ঝুলিয়ে বললেন, না না বৌমা, ওসব তোমাকে করতে হবে না। অজয় অফিসে কখন কি নিয়ে যায়, কোন তরকারিতে কতটা নুন ঝাল খায়, সেটা আমার একদম মুখস্থ। তোমার এসব অভ্যেস নেই, তুমি বরং গিয়ে একটু হাত মুখ ধুয়ে নাও গে। অলকা দেবীর গলার স্বর মিষ্টি হলেও তার মধ্যে এমন একটা দেওয়াল ছিল যা রিনি টপকাতে পারল না। আস্তে আস্তে রিনির কেমন যেন দমবন্ধ লাগতে শুরু করলো। এ বাড়িতে ও যেন কোনো ঘরের মানুষ নয়, বরং এক দামি অতিথি, যার দেখভাল করা হচ্ছে ঠিকই, কিন্তু বাড়ির মূল চাবিকাঠি থেকে যাকে বহুদূরে রাখা হয়েছে। সেদিন ছিল শনিবার। অজয় অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরবে বলেছিল। সকাল থেকেই আকাশটা মেঘলা, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল। রিনি ভাবল, রোজ তো শাশুড়ির হাতের রান্নাই সবাই খাচ্ছে, আজও নিজের হাতে অজয়ের পছন্দের চাউমিন বানাবে। বিকেলবেলা অলকা দেবী যখন ওনার ঘরে দুপুরবেলা ঘুমাচ্ছিলেন, রিনি রান্নাঘরে ঢুকলো। ফ্রিজ থেকে ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ বের করে বেশ যত্ন নিয়ে কুচোতে লাগলো। কড়াইতে তেল গরম করে ডিমের ভুজিয়া বানিয়ে চাউমিনটা যখন ও একদম রেডি করে ফেলেছে, ঠিক তখনই অজয় কলিং বেল বাজালো। রিনি হেসেই দরজাটা খুলল। অজয় হাত মুখ ধুয়ে এসে ডাইনিং টেবিলে বসতেই রিনি ধোয়া ওঠা চাউমিনের প্লেটটা ওর সামনে দিল। অজয় তো দারুণ খুশি। বাহ, আজ চাউমিন, সুগন্ধ তো দারুণ বেরিয়েছে। অজয় সবে প্রথম চামচটা মুখে তুলতে যাবে, ঠিক তখনই অলকা দেবী ওনার ঘর থেকে বেরিয়ে ডাইনিং স্পেসে এলেন। টেবিলের ওপর চাউমিনের প্লেট আর রান্নাঘরের ছড়ানো বাসনপত্রের দিকে তাকিয়ে ওনার মুখটা মুহূর্তের মধ্যে থমথমে হয়ে গেল। ঘরের ভেতরের হালকা হাওয়াটা যেন এক পলকে ভারী হয়ে উঠল। অলকা দেবী রিনির দিকে সোজা তাকিয়ে একটু কড়া আর তীক্ষ্ণ সুরে বললেন, বৌমা, আমার রান্নাঘরে অন্য কেউ ঢুকে খুন্তি নাড়বে আর জিনিসপত্র ওলটপালট করবে, সেটা আমি একদম পছন্দ করি না। আমার এই রান্নাঘরটা আমার নিজের নিয়মে চলে। এরপর থেকে তোমার যদি কিছু করতে ইচ্ছে হয়, আমাকে আগে অন্তত জিজ্ঞেস করে নিও। কথাটা তীরের মতন এসে রিনির বুকে বিঁধল। অন্য কেউ মানে? রিনি এ বাড়ির বউ, ও অন্য কেউ হবে কেন? অজয় চাউমিন মুখে তুলতে গিয়েও মায়ের মুখের দিকে তাকিয়ে থমকে গেল। অলকা দেবী আর ওখানেই দাঁড়ালেন না, হন হন করে নিজের ঘরে চলে গেলেন। রিনির চোখের কোণটা কান্নায় ভিজে এলো। ও প্লেটগুলো নিয়ে রান্নাঘরের সিঙ্কে গিয়ে দাঁড়ালো। এরপর থেকে রিনি ব্যাপারটা আরো খুঁটিয়ে আর গভীরভাবে খেয়াল করতে লাগলো। ও দেখলো শুধু রান্নাঘর নয়, অজয়ের গামছা দেওয়া, ওর অফিসের ইস্ত্রি করা জামা কাপড় আলমারি থেকে বের করে রাখা, এমনকি অজয়ের মানিব্যাগ বা ঘড়িটা টেবিলের উপর গুছিয়ে রাখা, সব কিছুতেই অলকা দেবীর একচ্ছত্র অধিকার। রিনি আলমারি খোলার আগেই অলকা দেবী ওনার আঁচল থেকে চাবির থোকা বের করে সেগুলো অজয়ের হাতে এনে হাজির করেন। রিনি স্পষ্ট বুঝতে পারল এটা কোনো ভালোবাসা বা আদর নয়। অলকা দেবী আসলে নিজের সংসারের রাজত্ব আর চাবিকাঠি রিনির হাতে ছাড়তে মনে মনে ভীষণ ভয় পাচ্ছেন।
ওনার মনের কোণে একটা চোরা অহংকার আর ভয় কাজ করছে। যদি কোনো দায়িত্ব বা অধিকার রিনিকে দেওয়া হয়, তবে এই সাজানো সংসারটা বোধহয় রিনির হয়ে যাবে, আর ওনার নিজের গুরুত্বটা এই বাড়িতে একেবারে ফুরিয়ে যাবে। রিনি যেন ওনার সাম্রাজ্য হাতছাড়া হওয়ার ভয়ে রিনিকে সারাক্ষণ একটা সোনার খাঁচায় বন্দি করে রাখছেন। সেদিন রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসে রিনি আর নিজেকে ধরে রাখতে পারল না। অজয় তখন বিছানায় আধশোয়া হয়ে আরাম করে মোবাইল দেখছিল। রিনি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলটা বাঁধতে বাঁধতে আয়নায় অজয়ের প্রতিচ্ছবিটা দেখল। তারপর খাটের এক কোণে এসে বেশ গম্ভীর গলায় বলল, অজয়, তোমার সাথে আমার একটা খুব দরকারি কথা আছে। মোবাইলটা একটু পাশে রাখো তো প্লিজ। অজয় মোবাইল থেকে চোখ না তুলেই হালকা হেসে বলল, আহা, বলো না, শুনছি। কানের তো আর চোখ নেই, মোবাইল দেখলেও তোমার কথা ঠিক শুনতে পাবো। রিনি এবার হাত বাড়িয়ে অজয়ের হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে বিছানার উপর রাখলো। ওর মুখের থমথমে ভাব দেখে অজয় একটু দমে গেল। ও সোজা হয়ে বসে বলল, কি ব্যাপার ম্যাডাম, এত গম্ভীর কেন? মা আবার কিছু বলল নাকি? রিনি সোজা অজয়ের চোখের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বলেছে, আর শুধু আজ নয়, যেদিন থেকে এই বাড়িতে পা রেখেছি সেদিন থেকে রোজই কোনো না কোনোভাবে আমাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে আমি এ বাড়ির কেউ নই। মা আমাকে এই সংসারের কোনো দায়িত্ব দিতে চাইছেন না অজয়। অজয় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে হো হো করে হেসে উঠল। রিনির কাঁধে হাত দিয়ে বলল, ধুর পাগল, আমি ভাবলাম কি না কি ব্যাপার। তা ভালোই তো রিনি, কোনো কাজ করতে হচ্ছে না। রানী রাজকন্যের মতো বসে বসে খাচ্ছ, ঘুমোচ্ছ, নিজের মতো আছো। এই প্যাচ প্যাচে গরমে রান্নাঘরের উনুনের ধারে গিয়ে ঘামতে হচ্ছে না। তোমার তো খুশি হওয়া উচিত। অন্য মেয়েরা হলে তো এই ভেবেই নাচতো যে, বাহ, এমন শাশুড়ি পেয়েছি যে কোনো কাজই করতে দেয় না। রিনি বিরক্ত হয়ে অজয়ের হাতটা নিজের কাঁধ থেকে সরিয়ে দিল। ওর চোখের কোণটা অভিমানে চিকচিক করে উঠল। ও বলল, তুমি পুরুষ মানুষ তো, তাই ব্যাপারটা এত সহজভাবে নিচ্ছ। তুমি আসল গোঁড়ামিটা বুঝতে পারছো না অজয়। প্রশ্নটা কাজ করা বা না করার নয়, প্রশ্নটা অধিকার আর দায়িত্বের। মা আমাকে ওনার সংসারের দায়িত্ব দিতে ভয় পাচ্ছেন, কিন্তু এটা তো ভুল। এই বাড়িটা যেমন ওনার সংসার, তেমনি আমিও তো এ বাড়ির বউ। আমারও তো একটা অধিকার আছে। নাকি আমি সারা জীবন এ বাড়িতে সেফ একজন অতিথি হয়েই কাটাবো, যার কোনো মতামত থাকবে না, কোনো দায়িত্ব থাকবে না? অজয় রিনির মুখের দিকে তাকিয়ে ওর ভেতরের কষ্টটা বোঝার চেষ্টা করলো। ও রিনির হাতটা নিজের মুঠোয় নিয়ে নরম গলায় বলল, তুমি একটু বেশি ভাবছো রিনি। মা আসলে এক হাতে এই সংসারটা বহু বছর ধরে সামলে অভ্যস্ত তো। বাবা মারা যাওয়ার পর মা একাই আমাকে বড় করেছে, এই বাড়ি আগলেছে, তাই ওনার একটা আলাদা টান আছে এই সব কিছুর উপর। তুমি নতুন এসেছো, তাই হয়তো মা এখনো মন থেকে সবটা ছেড়ে দিতে পারছেন না, আর কিছু না। না অজয়, আমি একদম বেশি ভাবছি না। রিনি ওর কথা কেড়ে নিয়ে জেদে সুরে বলল, মায়ের এই একাধিপত্য মানসিকতা যদি এখনই না বদলায়, তবে কোনো দিনও আমি এ বাড়ির বউ হয়ে উঠতে পারবো না। তুমি কাল সকালে মায়ের সাথে এই বিষয়ে পরিষ্কার কথা বলবে। তবে শুধু কথা বললেই হবে না, মাকে তোমায় বোঝাতে হবে যে সংসারটা আমাদের দুজনেরই। এটা কারোর একার সম্পত্তি বা রাজত্ব নয় যে অন্য কেউ এসে ভাগ বসাবে। অজয় দেখল রিনির চোখে এখন আর শুধু জল নেই, আছে নিজের অধিকার বুঝে নেওয়ার একটা তীব্র জেদ আর আত্মসম্মান। ও বুঝতে পারল মায়ের এই অতি অধিকারবোধ রিনির মনের শান্তি কেড়ে নিচ্ছে। ও রিনির মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলল, ঠিক আছে বাবা, রাগ করো না। কাল সকালেই আমি মায়ের সাথে এই নিয়ে সামনাসামনি বসে কথা বলবো। তুমি আর মন খারাপ করো না, এবার আলোটা নিভিয়ে শুয়ে পড়ো। অজয়ের আশ্বাসে রিনির মনটা একটু হালকা হলো ঠিকই, কিন্তু ও জানতো কাল সকালের লড়াইটা মোটেও সহজ হবে না। অলকা দেবী এত সহজে ওনার তিল তিল করে গড়ে তোলা সাম্রাজ্যের চাবি অন্যের হাতে ছেড়ে দেওয়ার পাত্রী নন। পরদিন সকালটা শুরু হলো অন্য দিনের মতোই। রান্নাঘর থেকে হালকা চায়ের সুগন্ধ ভেসে আসছিল। ঠিক তখনই অজয় অফিস যাওয়ার জন্য একদম তৈরি হয়ে নিজের ঘর থেকে বেরোলো। ওর ঠিক পেছনেই গম্ভীর মুখে বেরিয়ে এলো রিনি।
অজয় ডাইনিং টেবিলের কাছে গিয়ে ইচ্ছে করেই একটু গলাটা চড়িয়ে রিনিকে বলল, রিনি শুনছো? আজ অফিসে আমার একটা বড় মিটিং আছে, বড্ড দেরি হয়ে যাচ্ছে। তুমি জলদি আমার টিফিনটা একটু রেডি করে দাও তো, আর আমাকে খাবারটা বেড়ে দাও। আমি টেবিলে বসলাম। অজয়ের কথা শেষ হতে না হতেই অলকা দেবী তড়িঘড়ি বেরিয়ে এলেন। ওনার হাতে অলরেডি অজয়ের জন্য গোছানো টিফিন বক্স। উনি রান্নাঘরের দিকে পা বাড়িয়ে দ্রুত গলায় বললেন, আরে অজয়, তুই বৌমাকে কেন বলছিস? তোর টিফিন তো আমি সেই কখন রেডি করে রেখে দিয়েছি। তুই বস, আমি এক্ষুনি খাবার বেড়ে দিচ্ছি তোকে। অজয় এবার আর চুপ থাকলো না। ও টেবিল থেকে উঠে গিয়ে সোজা মায়ের মুখোমুখি দাঁড়ালো। ও বলল, কেন মা, সব কাজ সকাল থেকে রাত পর্যন্ত তুমি একাই কেন করবে? রিনি তো এ বাড়ির কোনো অতিথি নয়, ও তো এ বাড়ির বড় বউ। ওর তো একটা দায়িত্ব আছে, এই সংসারের কাজ করার, আমার দেখভাল করার। তোমরা দুজনে মিলেমিশে কেন করবে না? অলকা দেবী অজয়ের এই আচমকা প্রশ্নে একটু থতমত খেয়ে গেলেন। ওনার ফর্সা মুখটা একটু অস্বস্তিতে লাল হয়ে উঠল, কিন্তু পরক্ষণেই বললেন, না না অজয়, ও তো এখনো ছেলে মানুষ। আমার এই সংসারের কোথায় কোন জিনিসটা থাকে, কোন নিয়মে এই সংসার চলে, ও তার কিছুই বোঝে না। এখনো করতে গেলে কিছু একটা এদিক ওদিক ভুলচুক হয়ে যাবে, তখন দ্বিগুণ খাটনি আমারই বাড়বে। তার চেয়ে আমি করছি, এভাবেই চলুক। অজয় মায়ের হাত থেকে টিফিনের বাক্সটা আলতো করে নিজের হাতে নিল। তারপর সেটা ডাইনিং টেবিলের উপর রেখে শান্ত গলায় বলল, রিনি মোটেও ছেলে মানুষ না মা, ও যথেষ্ট পরিণত আর একটা শিক্ষিত মেয়ে। আর তুমি বারবার আমার সংসার, আমার নিয়ম বলছো কেন মা? রিনি এবারের বউ, এটা ওরও সংসার। হ্যাঁ, ও তোমার ঘরের নিয়ম কানুন প্রথম প্রথম নাই জানতে পারে, শুরুতে হয়তো আনাড়ি হাতে দু একটা ভুলও করবে, কিন্তু তুমি যদি ওকে কোনো কাজ করার সুযোগই না দাও, তবে ও ভুল করবে কি করে, আর শিখবেই বা কি করে? ও কি চিরকাল এ বাড়িতে পরবাসী হয়ে থাকবে? ছেলের মুখে এমন যুক্তিপূর্ণ কথা শুনে অলকা দেবীর ভেতরের ক্ষোভ আর জেদটা যেন হঠাৎ মাথাচাড়া দিয়ে উঠল। উনি একটু চড়া সুরে অভিমানের গলায় বললেন, এই সংসার আমি নিজের রক্ত জল করে এক হাতে তিল তিল করে তৈরি করেছি অজয়। তোর বাবা চলে যাওয়ার পর কত ঝড়ঝাপটা সামলে এই বাড়ি আগলে রেখেছি, তা আমিই জানি। কোনো কিছু ভুলচুক বা ওলটপালট আমার চোখে সহ্য হবে না। আর তাছাড়া আমি মরে গেলে তো এই চাবির থোকা, এই সংসার সব বৌমারই হবে। তা এখন থেকে এত কিসের চিন্তা তোদের? আমি তো আর চিরকাল থাকবো না। মায়ের মুখে এই চরম সত্যি আর ওনার ভেতরের একাকিত্বের ভয়টা টের পেয়ে অজয় একটু নরম হলো। ও এগিয়ে গিয়ে অলকা দেবীর দুটো কাঁধ নিজের দু হাতে ধরে খুব নরম ভালোবাসা মাখা গলায় বলল, সেসব মরে যাবার কথা কেন আসছে মা? আমি কি তোমাকে এই সংসার থেকে তাড়িয়ে দিচ্ছি? একদম নয়। সংসার তো তোমাদের দুজনেরই। এককালে ঠাকুমার ছিল, ঠাকুমা তোমার হাতে দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন বলেই তো তুমি নিজের মতো করে সংসারটা সাজাতে পেরেছিলে। আজ তোমার হয়েছে, এবার ঋণীরও হোক। ও তোমার বেঁচে থাকতে থাকতেই তোমার সামনেই নিজের দায়িত্ব আর ভুল ত্রুটিগুলো বুঝে নিতে চায় মা। ওর অধিকার ওকে আনন্দের সাথে বুঝে নিতে দাও। তুমি মাথার উপর অভিভাবক হয়ে থাকো, রিনিকে পাশে নিয়ে ওর ভুলগুলো শুধরে দাও। কিন্তু ও বাড়ির বউ বলে যে অধিকারটা পেতে চায়, দয়া করে তার পথটা আটকে দাঁড়িয়ে থেকো না মা। অজয়ের এই শেষ কথাগুলো অলকা দেবীর বুকের একদম গভীরে গিয়ে আঘাত করল। ওনার চোখের চশমাটা যেন হঠাৎ ঝাপসা হয়ে গেল। উনি বুঝতে পারলেন উনি আসলে রিনিকে পর ভাবছিলেন না। ওনার ভয় ছিল রিনি এসে গেলে ওনার নিজের তৈরি সাম্রাজ্যে ওনার গুরুত্বটা কমে যাবে। ওনার মনে হলো আজ ওনার ছেলেই ওনার চোখটা খুলে দিল। অলকা দেবী কোনো উত্তর না দিয়ে চুপচাপ ডাইনিং টেবিলের পাশে দাঁড়িয়ে থাকা রিনির দিকে তাকালেন। রিনি চোখের কোণ বেয়ে তখন জল গড়িয়ে পড়ছে, কিন্তু ওর চোখে কোনো রাগ বা অহংকার নেই। আছে শুধু শাশুড়ি মায়ের বুকে একটুখানি জায়গা পাওয়ার এক আকুল আরতি। অলকা দেবী একটা দীর্ঘশ্বাস ফেললেন। ওনার ভেতরের দীর্ঘদিনের জমানো জেদ আর অধিকার বোধের পাঁচিলটা মুহূর্তের মধ্যে জল হয়ে গলে গেল। উনি রিনির দিকে এগিয়ে গেলেন, রিনির হাত থেকে টিফিনের ব্যাগটা নিলেন।
তারপর অজয়ের টিফিন বক্সটা যত্ন করে সেই ব্যাগে ভরে রিনির হাতে ফেরত দিলেন। রিনির মাথায় হাত বুলিয়ে ওর চোখের জলটা নিজের আঁচল দিয়ে মুছে দিয়ে অলকা দেবী একটু মায়াবী হেসে বললেন, নাও বৌমা, তোমার বরের টিফিনের ব্যাগটা তুমি নিজ হাতে ওর কাঁধে ঝুলিয়ে দাও। আর হ্যাঁ, বাবা আজকে বাড়ি আসার সময় চিকেন নিয়ে আসিস। আজ রাতে বৌমা রান্না করবে। আমি শুধু পাশে একটা চেয়ার টেনে বসে বসে দেখব আমার বৌমা কেমন রান্না করে। আজ থেকে এই সংসারের চাবি তোমার কাছেই থাকবে। শাশুড়ি মায়ের মুখ থেকে এই আপন করে নেওয়ার কথাগুলো শুনে রিনি আর নিজের আবেগ ধরে রাখতে পারল না। ও পরম শান্তিতে অলকা দেবীকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। অলকা দেবীও ওর পিঠে হাত বুলিয়ে পরম মমতায় ওকে নিজের বুকের মধ্যে টেনে নিলেন। বাইরে তখন মেঘ কেটে গিয়ে এক ঝলমলে রোদ্দুর উঠেছে। ঘরের ভেতরে দীর্ঘদিনের গুমোট আর অস্বস্তির ভাবটা কেটে গিয়ে এক লহমায় যেন এক নতুন ভোরের আলো এসে পড়ল পুরো পরিবারে। দুই প্রজন্মের দুই নারীর মেলবন্ধনে বাড়িটা এবার সত্যিই একটা ভালোবাসার নীড় হয়ে উঠল। সংসার কখনো একজনের একাধিপত্যে চলে না, তা চলে সবার পারস্পরিক অধিকার ও দায়িত্বের মেলবন্ধনে। নতুনকে জায়গা করে দিয়ে এবং পাশে থেকে তাকে পথ দেখালেই একটা পরিবার যেমন পূর্ণতা পায়, তেমনি ভালোবাসার প্রাচীরও আরও সুদৃঢ় হয়।